আমরা মুখোমুখি হয়েছি সাগরের নতুন বিধায়ক তরুণ তুর্কি সুমন্ত মণ্ডলের। সুমন্ত বাবু এই বছর এই শেষ নির্বাচনেতে তিনি জয়ী হয়েছেন এবং শুধু তাই নয়, রীতিমতো দুঁদে রাজনীতিবিদ এবং বিশিষ্ট শিক্ষক সাগরের ভূমিপুত্র বঙ্কিম হাজরাকে হারিয়ে নামখানাবাসী সুমন্ত মণ্ডল তিনি সাগর বিধায়ক হয়েছেন। একটা কথা মনে রাখবেন যে সাগর বিধানসভার অন্তর্গতই নামখানার রয়েছে এবং নামখানা থেকে আজ পর্যন্ত কেউ গিয়ে সাগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেনি। ইনি প্রথম বিজেপি সরকার এই রাজ্যে প্রথম এসে ওনাকে যে এই আসন লড়ার জন্য দিয়েছে, তিনি সসম্মানে সাগরের মানুষ এবং নামখানার মানুষ সবাই আশীর্বাদ করিয়েছেন এই সুমন্ত মণ্ডল। একেবারেই তরুণ তুর্কি এবং ভীষণভাবে কাজ করছেন এই সুন্দরবন তথা গঙ্গাসাগর সামনেই। সুতরাং গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগরের যিনি বিধায়ক তার দায়িত্ব প্রচন্ড পরিমাণেই রয়েছে। শুধু তাই নয়, এই গঙ্গাসাগরকে ঘিরেই তিনি এই কাকদ্বীপ মহকুমার এই যে পর্যটনের যে ব্যাপারটাকে নিয়েও তিনি চিন্তা করছেন। আগের সরকার অনেক কিছুই বলেছিলেন যে পর্যটন হাব গড়া হবে, হ্যান ত্যান ইত্যাদি, কিন্তু তাকে কার্যকর করার জন্যে তিনি প্রথম থেকে এই উন্নয়নের জন্য এবং সেই সঙ্গে ভাঙন রোধের ব্যাপারেতে রীতিমতো সক্রিয় হয়েছেন। বিশেষ করে কপিল মুনির মন্দিরের যে ভাঙন রোধ, সেটা তো অবশ্যই প্রয়োজন, কেন সামনেই গঙ্গাসাগর মেলা। সব দিকটাই উনি যেভাবে চিন্তাপূর্ণ ভাবে তিনি কাজ করে চলেছেন সাগর বিধায়ক হিসেবে। আমরা তার মুখোমুখি যে আমি হয়েছি এবং তাকে কয়েকটা প্রশ্ন করছি, যে প্রশ্নগুলো আপনারা শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রশ্নগুলো। সেটা বাস্তব কি অবাস্তব সেটা আপনারাই বিচার করবেন। তো সুমন্ত বাবু মুখোমুখি হয়েছেন, এর জন্য আমার খুবই ভালো লাগছে। তার ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি যে সময় দিয়েছেন, এবং শুধু তাই নয় যে উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, শুনতে পাবেন যে দেখা করার ব্যাপারেতে বা অন্য সময়তে আরো বেশি ইন্টারভিউ দিতে তিনি আগ্রহী হয়েছেন। এখন একটা অনুষ্ঠানের মধ্যে তিনি রয়েছেন, সে অনুষ্ঠানের ফাঁকেও তিনি যেই না শুনেছেন সঙ্গে সঙ্গে তিনি ইন্টারভিউ দিয়েছেন। তো এর জন্য আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সুমন্ত বাবুকে। আসুন আমরা ইন্টারভিউটা আমরা দেখাই, আপনারা শুনুন। এই সাগর মেলা, যেহেতু গঙ্গাসাগর মেলা একটা আন্তর্জাতিক স্তরে যে উন্নতি হতে চাচ্ছে, একটা জাতীয় মেলার যে স্বীকৃতি পেতে চলেছে এই বিজেপি সরকারের আমলেই যেটা হবে। এবং শুধু তাই নয়, এই বছর ভিড় বাড়বে প্রচন্ড পরিমাণে এবং এবছরে যে ভিড় হবে এটা বলার অপেক্ষা রাখে না। কেননা বিজেপি সরকার যখন এই মেলার দায়িত্বে যখন এসছেন তখন তার যে সম্পূর্ণভাবে একটা পরিবর্তন একটা হবে এবং সাগর মেলায় যেটা ডিসিপ্লিন আসবে, সাগর মেলাটাকে আরো উন্নত হবে এবং সাগরেরও উন্নত হবে, সাগর দ্বীপকেও উন্নত হবে এবং সাগর দ্বীপবাসীরও অনেক উপকার হবে, আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এবং এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবেই ওনার সঙ্গে কথাবার্তা যেটুকুনি সময়ের মধ্যে আমি করতে পেরেছি আপনাদের শোনাচ্ছি। আপনারা এটা শুনুন, শুনে আপনাদের অবশ্যই আপনাদের যে মতবাদ আপনারা শেয়ার করবেন বলে আমি আশা করছি। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ সুমন্তবাবু, আমি আমার জন্য একটুখানি সময় দিন। হ্যাঁ, আমি একটু করে নিয়ে এক্সক্লুসিভ। সুমন্ত মণ্ডল, মাননীয় সুমন্ত মণ্ডল সাগর বিধায়ক, এবং সবচেয়ে বড় কথা যে উনি প্রথম নামখানাবাসী, তিনি সাগর বিধায়ক এবং প্রচন্ড কর্ম করছেন, প্রচন্ড কাজের মধ্যে রয়েছেন, ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতার কাছে প্রথমেই বলি সাগর বিধায়কের কাছে। তো আমি আপনাকে বলি, সামনেই সাগর মেলা, মাত্র 4 মাস বাকি আছে। তো আপনি নামখানার মানুষ, সাগরের দায়িত্বে সম্পূর্ণ সাগরবাসী আপনাকে আশীর্বাদ করেছেন, নামখানার মানুষ আশীর্বাদ করেছেন। প্রশ্ন যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তৃণমূল আমলেতে যে তীর্থযাত্রীর সংখ্যায় সাগর মেলায় দেখিয়েছে তাতে 1 কোটি ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ভিড় থাকতো না, অথচ 1 কোটির উপর রেখেছে। তার মূল কারণটা থাকতো কি? কুম্ভ মেলার সঙ্গে প্রতিযোগিতা।
কিন্তু এবছরে ভিড় বাড়বে, এবারে প্রচন্ড ভিড় বাড়বে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যেহেতু বিজেপি সরকার এসছেন, নতুন সরকার এসছেন, সেক্ষেত্রে বাড়বে। প্রত্যেকটা পুণ্যার্থীর আশাও অনেক। তো আপনি কি বিশ্বাস করেন যে এই ইনফ্রাস্ট্রাকচারেতে যে তৃণমূল যে পরপর বছরেতে যে সাংবাদিক সম্মেলনে 1,30,00,000 1,20,00,000 যে বলতেন, সাংবাদিকরাও হাসতেন, জানতেন, কিন্তু এটা কি সঠিক বলে আপনার মনে হয় এই সাগরদ্বীপের সাগর মেলার সময় মকর সংক্রান্তি? আমি আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলি, গঙ্গাসাগরে কপিল মুনি বর্তমান সরকারি পরিবর্তিত সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বদান্যতায় আমাদের গঙ্গাসাগরে কপিল মুনি সাগর মেলা আন্তর্জাতিক মেলা হিসাবে পরিগণিত হতে চলেছে। এত বড় একটি আন্তর্জাতিক মেলার পরিকাঠামো তৈরির ক্ষেত্রে বিগত 34 বছর এবং 15 বছরে সেই পরিকাঠামো কিন্তু গড়ে ওঠেনি। কিন্তু আমরা প্রথম থেকে একটা অতিমাত্রায় একটা আন্তর্জাতিক মেলাকে আন্তর্জাতিক মানের করার জন্য তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে আমরা জোর দিয়েছি। শুধু সংখ্যাতত্ত্বের বিচারে প্রতিবারে ওই বিজ্ঞাপনের জগতে থেকে তো লাভ হবে না, আমরা বাস্তবতার জগতেও আমরা বসবাস করি। বাস্তবতার জগতে আমরা যেটুকু আছি, প্রথম আমাদের জিএস মেলার যে বৈঠক ডিএম সাহেবের উপস্থিতিতে হয়েছে যে অফিসে, সেখানে আমি একটা প্রস্তাব দিয়েছি যে আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে যেহেতু গঙ্গাসাগর মেলা, যে কুম্ভ মেলা আমাদের একটা সাকসেসফুল মেলা আন্তর্জাতিক মেলা হিসাবে এইমাত্র শেষ হয়েছে। তাই কুম্ভ মেলা যে ভাবে যে সিস্টেমে কুম্ভ মেলাটা সাকসেস লাভ করেছে, সেখানে আমাদের গভর্নমেন্ট থেকে একটা প্রতিনিধি দল কুম্ভ মেলায় যারা দায়িত্ব ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে সেই মাপের আমরা করতে চাইছি। ব্র্যান্ডিং থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারাল পেরিফেরি সেবা তৈরি করতে চাইছি। তার জন্য আমরা টিম পাঠাতে হবে। এবং বিগত সময়ে অনেক আনপ্ল্যান কাজ হয়েছে, টেম্পোরারি বেসিসে কাজ করিয়ে দিয়ে টাকাগুলো শুধুমাত্র তোলার জন্য, অর্থাৎ একটা ওয়ান টাইপ অফ কার্ড মানি পাওয়ার জন্য গঙ্গাসাগরকে ব্যবহার করা হয়েছে। আমরা সেগুলোর দিকেও আমরা নজর রেখেছি। তাই আমি একটা প্রস্তাবও দিয়েছি, বিগত বছরে কি কি স্কিমে কাজ হয়েছে, কত টাকার করে কাজ হয়েছে, তার একটা লিস্ট নিয়ে সেগুলোকে আমরা কাট আউট করে প্রপার ওয়েতে আমরা আগামী দিনে গঙ্গাসাগরকে আর 4 মাস পরে দেখতে পাবেন আমরা কিভাবে এগোচ্ছি। প্রতি মাসে আমরা টিমের সঙ্গে রিপোর্টিং করব এবং আমরা তার সঙ্গে সঙ্গে কিছু কাজ, কোনো কাজ টেম্পোরারি বেসিস, কোনো কাজ পার্মানেন্ট বেসিস, কোনো কাজ আমাদের রিপেয়ারিং বেসিসে কাজগুলো আমরা শুরু করতে চলেছি। লক্ষ্যে থাকবে। একটা প্রশ্ন হচ্ছে, যতক্ষণ না সেতু হচ্ছে সুমন্তবাবু, ততক্ষণ তো আপনাকে মুড়িগঙ্গার উপরে ডিপেন্ড করতে হচ্ছে। সুতরাং মুড়িগঙ্গার যে দুর্ভোগ, সেটা ড্রেজিং করলেও তার কিন্তু দুর্ভোগ থেকে সামলানো যায়নি। আমি দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতায় বলছি তার উপর। তো সেক্ষেত্রে এই যে দুর্ভোগ যখন হবে বা যদি কখনো মানে এই বছরে যদি কিছু হয়, তখন কিন্তু দোষারোপটা হবে এই নতুন সরকারে, কিন্তু প্রকৃতির হাতে কিছু করার কারো কিছু নেই। সেক্ষেত্রে আপনাদের কি ভাবনা চিন্তা আছে? আমাদের যথারীতি আমাদের ইনল্যান্ড ওয়াটার হয়েছে, আমাদের ভারতবর্ষের অন্তর্দেশীয় জলপথে কিছু এক্সপার্টাইজ ওদের আমরা ওনাদের সঙ্গে কোলাবোরেশন করার জন্য বলেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টকে। অতএব আমাদের স্টেটের ইরিগেশন ডিপার্টমেন্ট এবং ভারতবর্ষের অন্তর্দেশীয় জলপথে যারা আছেন সবাইকে একসঙ্গে নিয়ে মুড়িগঙ্গা ড্রেজিং করে আমরা সেভাবেই আমরা চ্যানেল ফিট করে আমরা কিন্তু গঙ্গাসাগরে ক্ষিপ্ত জাতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা একেবারে অর্থাৎ আমরা সবসময় চাইছি আমরা স্মুথলি হবে, আশা করছি আপাতত ঘটবে না, তার জন্য আমরা সব প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি। অসুবিধা এগুলো তো পূর্ব অভিজ্ঞতা থেকে আমিও আপনাকে বলছি। আর একটা যেটা ব্যাপার, আপনি তো নামখানার মানুষ, নামখানার অধিবাসী। আমি নামখানার যে পয়েন্টটা একেবারে ডার্ক হয়ে গেছে, অথচ দেখা যাচ্ছে যে লট 8-এর ওপর তো যে চাপটা থাকে, মন্ডল কমিশনের যখন রিপোর্টে মা অভয়া যখন অ্যাক্সিডেন্টটা হলো, অর্থাৎ তার 30 বছরের উপর ঘটনা, সেই নামখানা পয়েন্টে দেখা যাচ্ছে উডেন লঞ্চ থাকে 100টা 70টার মতো কাজ হয় যায় এবং সেটা 4টের পর যেতে পারে না। অথচ চাপটা থাকে নামখানা পয়েন্টে 20% আর এখানে 80% দেওয়া হয়। অথচ এইটার উপর চাপটাকে যে রাখা হয়, চাপটাকে ডিস্ট্রিবিউট করা যাবে না নামখানা পয়েন্টে। আমরা এটা নিয়ে আমরা যতগুলো পয়েন্ট হয় সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করছি। আমি একটা অনুষ্ঠানে আছি, আমি আপনার সঙ্গে আবারও কথা বলবো। একটু রোড সেফটি উইকে আছি,
নামখানা পয়েন্ট খুব একটা এক্সট্রিম পয়েন্ট neglected একেবারে। point. তো সেটা আমরা অবশ্যই ভালো করে ভেবে চিনতে, আমি বলছি আগের থেকে প্ল্যান ওয়াইজ কাজ হবে এবং কিছু ইনোভেটিভ কাজ হবে। দেখুন হ্যাঁ একটু ভালো করে ফলো রাখুন, ঠিক হবে জায়গাটা। ঠিক আছে ভালো থাকুন, ভালো থাকুন। ঠিক। ওকে। আর একটা পর্যটন নিয়ে আপনি কি ভাবছেন? পর্যটন হাব তো বড় বড় কথা বলেছে আগের সরকার। না, পর্যটন তা নিয়ে আপনার আমার কি অলরেডি ভাবনা? একটা প্ল্যান আছে, ওটা নিয়ে পুরো ট্যুরিজম ডিপার্টমেন্ট আমাদের গঙ্গাসাগরে একটা কালচারাল হাব থেকে শুরু করে একটা বড় একটা ডিপিআর রয়েছে, সেটা আপনার ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা মানে গঙ্গাসাগর থেকে বকখালি টক্কালি সব নেই, একদম ভগবতপুর কৌতুক সব নেই। একেবারে একেবারে একেবারে। ওকে ওকে ওকে, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো ওকে থাকুন। ওকে, ভালো লাগলো, হ্যাঁ, একটুখানি ইন্টারভিউ নিলাম, পরে ঠিক সাক্ষাৎ আছে, আবার হ্যাঁ, কথা হবে। ওকে। ঠিক আছে, ওকে ওকে ওকে।